আসসালামু আলাইকুম। জব কুটিরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে অনুপাত এবং সমানুপাত নিয়ে। আজকের ক্লাসটা স্পেশালি সাজানো হয়েছে জব প্রার্থীদের জন্য। আবারও বলছি, আজকের ক্লাসটা স্পেশালি সাজানো হয়েছে জব প্রার্থীদের জন্য। আর অনুপাত সমানুপাত থেকে আমাদের যেহেতু আজকের বেসিক ক্লাসটা যদি আপনারা ক্লিয়ার হতে পারেন একবার, তবে এই অনুপাত সমানুপাত থেকে প্রশ্নটা যেভাবেই আসুক না কেন আপনারা কিন্তু ট্রিক্সের মধ্য দিয়ে আনসার করে ফেলতে পারবেন। আপনাকে প্রথমে বেসিক বোঝার চেষ্টা করতে হবে। আমরা কি বলেছি, গভর্নমেন্ট জব পাওয়ার জন্য প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে যে টপিকসটা পড়বেন তার বেসিকটা ক্লিয়ার রাখা। এটা কিন্তু আপনারা সবাই জানেন। বা আপনি যদি কোনো ভালো টিচারের সান্নিধ্যে আসেন, সে আপনাকে কি তথ্য দেবেন বা কি পরামর্শ দেবেন, আপনাকে আপনাকে পরামর্শ তিনি এটাই দেবেন যে ভালো করে বেসিক থেকে পড়ার চেষ্টা করতে হবে, তবেই আপনি ভালো করবেন। এই কথা বলে না। এখন বেসিক জিনিসটা কি? বেসিক জিনিস সেটাই যেটা জানা থাকলে আপনি প্রশ্ন কমন আসলেও পারবেন, প্রশ্ন কমন না আসলেও পারবেন। এই জন্য সব মিলে বলতে পারি আজকের ক্লাসটা খুবই দুর্দান্ত হতে চলেছে, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা ক্লাসটা এখনই শুরু করে দিব। আর যারা অলরেডি জয়েন হয়ে গিয়েছেন, কাইন্ডলি কমেন্ট করে জানাতে হবে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। কারণ সাউন্ড ক্লিয়ার না থাকলে আমি যত ভালো করেই বোঝাই না কেন সেটা আপনার কাছে বোধগম্য হবে না। এজন্য সবাইকে কমেন্ট করে জানাতে হবে যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে, আমি কিন্তু আপনাদের কমেন্ট সার্বক্ষণিক আমি কিন্তু চেক দিব। আর যারা অলরেডি ক্লাসে জয়েন হয়ে গিয়েছেন তারা সবাই যেটা করবেন, ক্লাসটা শেয়ার করবেন। কারণ যত দ্রুত ক্লাসে সবাই চলে আসব, আমাদের ক্লাসটা ঠিক তত দ্রুত শুরু হয়ে যাবে। ঠিক আছে, যে কারণে যারা এখনও ক্লাসে মানে যারা এখনও শেয়ার দেননি, অতি দ্রুত ক্লাসটা শেয়ার করতে হবে। আসলে এই শেয়ার করার প্রবণতাটা আমাদের মধ্যে কমে এসেছে আর কি। আমরা কিন্তু শেয়ার করতে চাই না। অলরেডি কমেন্ট চলে এসেছে। উম্মে হাবিবা আপু সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম আপু। উম্মে হাবিবা আপু আপনি কেমন আছেন? তারপরে হচ্ছে রূপা আপু কমেন্ট করেছেন, জি ভাইয়া সাউন্ড ক্লিয়ার আছে। জয়নব আক্তার আপু বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। জয়নব আপুকে আমি অনেক দিন পরে দেখছি ক্লাসে। আপু হয়তো বা অনেক ব্যস্ত আছেন পড়ালেখা নিয়ে, ফোনে তেমন একটা আসেন না আমি যতদূর জানি। আপু খুবই মনোযোগী আর কি পড়ালেখা নিয়ে। আচ্ছা, আজকে আমরা ম্যাথ ক্লাস করব। আবারও বলছি, আমাদের ক্লাসের টপিকস হচ্ছে অনুপাত এবং সমানুপাত। আজকে আমরা বেসিক ক্লাস করব। এই ক্লাসটা এমনভাবে করব যেন আমরা অনুপাত থেকে প্রশ্নটা যেভাবে আসুক আমরা যেন ধরনটা বুঝতে পারি। আজকে ক্লাসের মধ্যে ট্রিক্স থাকবে, অনেক কিছু থাকবে আজকের ক্লাসে। আর ক্লাসটা আমরা কিন্তু এখনই শুরু করে দিব। ক্লাস কিন্তু শিশির ভেজা আপু চলে এসেছেন। আপুটার সঙ্গে কথা হয়েছিল সেই দিন, গতকালকে সম্ভবত কথা হয়েছে। শিশির ভেজা সকাল আপু বা শিশির ভেজা সকাল আপু, আপনাকে আমি একটা পদ্মা ব্রিজ নিয়ে আপনি বলেছিলেন যে পদ্মা ব্রিজ প্যারাগ্রাফটা লিখে দিতে বলেছিলেন। আমি কিন্তু নিজের ভাষায় আপনাকে এই পদ্মা ব্রিজ প্যারাগ্রাফটা লিখে দিয়েছিলাম। কেমন লেগেছিল আপনার কাছে? আর যারা ক্লাসে অলরেডি জয়েন হয়ে গিয়েছেন খুব দ্রুত শেয়ার করে দিন। আমরা কিন্তু এখনই ক্লাসটা শুরু করে দিব। সময়টা খুবই হাতে কম, আমাদের কাছে কিন্তু সময়ের মূল্যটা অনেক বেশি, তাই না? তবে জীবনের মূল্য আবার সময়ের চেয়ে অনেক বেশি, তাই না? আচ্ছা, চলুন আমরা ক্লাসটা এখন তাহলে শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈন ইয়া মুস্তাআন। আজকের যেহেতু অনুপাত সমানুপাত নিয়ে ক্লাস করছি, প্রথমেই প্রশ্ন এসে যায় যে অনুপাত জিনিসটা কি? হ্যাঁ, অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ। আপনারা এখানে বাংলা লেখা দেখে বুঝতে পারছেন অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ। আর যেহেতু আমি অনুপাত কথাটা বললাম, অনুপাতের বৈশিষ্ট্য রয়েছে। ধরুন আমি লিখলাম, এই যে এখানে যে একটা উদাহরণ দেখতে পাচ্ছেন 2:3, এটা কিন্তু একটা অনুপাত। এই অনুপাতের কিন্তু দুইটা অংশ দেখতে পাচ্ছেন, 2 এবং 3। এই দুইটাকে আমরা বলবো পূর্ব রাশি। বেসিক কয়েকটা কথা বলে নিচ্ছে আগে। হ্যাঁ, এই দুইটাকে আমরা বলবো পূর্ব রাশি। আর এই 3 এটা আছে, এটাকে বলবো উত্তর রাশি। ঠিক আছে, এই দুইটা হচ্ছে পূর্ব রাশি আর 3টা এখানে উত্তর রাশি। এর মাঝখানে আমরা ইস্টু বলি বা হচ্ছে আমরা অনুপাত বলি। এটার নাম হচ্ছে 2:3। এটাকে আমরা এইভাবে ডেকে থাকি 2:3। এখন যেহেতু এটা একটা ভগ্নাংশ, এটা 2:3 আপনি চাইলে এভাবেও লিখতে পারবেন। আপনার যদি মনে চায় না আমি এইভাবে লিখবো না, আমি লিখবো 2:3 মানে 2/3, 2/3 আমি এইভাবে লিখবো। হ্যাঁ, আপনি এইভাবে লিখতে পারেন। আপনার যদি মনে হয় না আমি এইভাবে লিখবো না, আমার মন চাচ্ছে না, কিভাবে লিখবেন আপনি? হ্যাঁ, বলতেছেন আমি লিখবো 2/3।
যার নাম লাউ তার নামই তো কদু, তাই না? আপনি এই যে 2:3 লিখেছেন, এটার মানেও যা। 2/3 লিখেছেন, এটার মানেও তাই। 2/3 লিখেছেন, এটার মানেও তাই। ঠিক আছে? আর এখানে তাহলে আমরা কিন্তু একটা বেসিক শিখলাম, সেটা হচ্ছে এই 2:3। এখানে 2 এর পরিচয় হচ্ছে 2 একটা পূর্ব রাশি। 2 কি? 2 হচ্ছে একটা পূর্ব রাশি। 2 হচ্ছে একটা এই যে পূর্ব রাশি। আর 3টা কি? 3টা হচ্ছে একটা উত্তর রাশি। আবার কিন্তু পশ্চিম রাশি বলতে যাবেন না। ঠিক আছে? আচ্ছা, আমিও চাই এই প্যারাগ্রাফটা। কে বলছেন? জয়নব আক্তার আপু। আচ্ছা জয়নব আপু, আপনি শিশির ভেজা সকাল আপুর কাছ থেকে নিয়ে নেবেন। আলহামদুলিল্লাহ, ভালো লেগেছে শিশির আপু বলেছেন, শুক্রিয়া আদায় করছি। যদি কারো ইংলিশের ক্ষেত্রে দেখা যাচ্ছে রিটেন যারা প্রিপারেশন নিচ্ছেন, দেখা যাচ্ছে হঠাৎ করে একটা জিনিস এসে লিখতে পারছেন না বা সমস্যা হচ্ছে, বা আপনি বিভিন্ন বই, গাইড, ইন্টারনেট বিভিন্ন জায়গায় খুঁজে দেখছেন যে ওরে বাবা এসে তো খুবই কঠিন, প্যারাগ্রাফটা খুবই কঠিন, আমি এটা লিখতেই পারছি না, সহজ এবং সাবলীল ভাষায় যদি কোথাও পাইতাম। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাকে এই যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন 01736698836, এই নাম্বারে আমাকে বলবেন। যে কেউ আপনাকে আপনাকে মানে আপনি আমাকে বলবেন যে অমুক প্যারাগ্রাফটা ভাই আমাকে একটু কষ্ট করে লিখে দিন। আমাকে জাস্ট 15 থেকে 20 মিনিট সময় দিলে আমি প্যারাগ্রাফটা নিজের ভাষায় লিখে আমি আপনাকে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। কারণ আমি তো ওই যে মূলত হচ্ছে ইংলিশের ক্লাসটা বেশি নিয়ে থাকি। আপনাদের রিটেন প্রিপারেশনের সময় কখনো যদি থেমে যান, কোথাও প্যারাগ্রাফের কারণে থেমে যান যে এটা আমার পড়া হচ্ছে না, কোনো বইতে পাচ্ছি না, কোনো গাইডে ভালো নাই, কোনো নোটে ভালো পাচ্ছি না, সেই ক্ষেত্রে এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করবেন ফ্রিতে। আমি আপনাদেরকে নিজের ভাষায়, সাবলীল ভাষায়, সিম্পল সেন্টেন্সে প্যারাগ্রাফটা লিখে আপনাকে পাঠিয়ে দিব। ঠিক আছে? যাই হোক, আমরা অনুপাত জিনিসটা শিখছিলাম। অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ যার 2:3, যেখানে 2টা হচ্ছে পূর্ব রাশি আর 3টা হচ্ছে উত্তর রাশি। ভুলেও কিন্তু আবার পশ্চিম রাশি বলবেন না। আচ্ছা, এটা কি ইস্টু দ্বারা প্রকাশ করা হয়, এটার নাম ইস্টু বা এটার নাম কিন্তু অনুপাত। এইবার অনুপাত সম্পর্কে আমরা কয়েকটা সংজ্ঞা জেনে নিব, খুবই সিম্পল ভাবে আলোচনা করা হয়েছে। দেখুন, আমরা কিন্তু সবাই জানি এই চিহ্নটা দ্বারা, সবাই জানি, হ্যাঁ, গ্রেটার দেন এবং লেস দেন সবাই কিন্তু এই জিনিসটা নাম শুনেছি। দেখুন এই পাশে যে যে জিনিসটা বসে, এখানে কিন্তু সবসময় ছোট রাশি বসে। ঠিক আছে? আর এখানে হচ্ছে গ্রেটার, এখানে বড় সংখ্যাটি এখানে বসাতে হবে। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু একটু আগেই শিখেছি, ধরুন 2:3, এই 2টা হচ্ছে পূর্ব রাশি, 3টা হচ্ছে উত্তর রাশি। এইখানে এই 2টা, অর্থাৎ পূর্ব রাশি যদি ছোট হয় আর উত্তর রাশি বড় হয়, তাহলে ওইটাকে আমরা বলবো লঘু অনুপাত। মনে থাকবে, লঘু অনুপাত কাকে বলে? পূর্ব রাশি ছোট হলে এবং উত্তর রাশি যদি বড় হয়, তাহলে সেটাকে আমরা বলি লঘু অনুপাত। এইগুলো না জানলে কিন্তু কখনোই জবের প্রিপারেশন, মানে বেসিক্স না জেনে ম্যাথ করলে আপনি কখনোই সেই ম্যাথ ভালো করতে পারবেন না, বা আপনি ম্যাথ কখনোই ভালো পারবেন না। বেসিকটা ভালো করে ক্লিয়ার রাখতে হবে। তাহলে পূর্ব রাশি এবং উত্তর রাশি আমরা শিখে গিয়েছিলাম পূর্বেই। আর পূর্ব রাশি ছোট হবে, উত্তর রাশি বড় হবে, এরকম ঘটনা যদি ঘটে তাকে আমরা বলবো লঘু অনুপাত। সবাইকে ক্লিয়ার? লঘু অনুপাত কাকে বলে সবাই ক্লিয়ার কিনা? লঘু অনুপাত কাকে বলে? প্রথম রাশি যদি ছোট হয় এবং পরের রাশি যদি বড় হয়, প্রথম রাশি ছোট হবে আর পরের রাশি যদি বড় হয়, তবে সেটাকে আমরা বলি লঘু অনুপাত। ঠিক আছে? আশা করি এটা বুঝে নিয়েছেন। এমডি রায়হান ভাইয়া বলছেন যে গণিত ক্লাস হচ্ছে। জি ভাইয়া, গণিত ক্লাস হচ্ছে। জাসির ইসলাম রিয়াদ ভাই বলছেন আহা গণিত। হ্যাঁ, গণিত ক্লাস হচ্ছে আজকে। খুবই মনোযোগ দিয়ে আমরা গণিতের ক্লাস করবো। তো রায়হান, এখানে দেখুন রায়হান ভাইয়া জয়েন হয়েছেন। রায়হান ভাইয়া, আমরা সবাই মিলে কিন্তু একসঙ্গে ম্যাথ করতাম। ভাইয়া এত ভালো ম্যাথ জানে, ওরে আল্লাহ, সেই ভালো ম্যাথ জানে কিন্তু ভাইয়া। আচ্ছা, এবার আমরা লঘু অনুপাত, আমরা কিন্তু এখন গুরু অনুপাত শিখবো। একটু আগে আমরা লঘু অনুপাত দেখলাম, যেটাতে হচ্ছে আমরা বলেছিলাম প্রথম রাশি ছোট হবে, পরের রাশি বড় হবে। অর্থাৎ আমরা বলেছিলাম যে পূর্ব রাশি ছোট হবে, উত্তর রাশি বড় হবে। সেটা কি কি বলেছিলাম? আমরা সেটাকে বলেছিলাম লঘু অনুপাত। আর এখন আমরা পড়তেছি গুরু অনুপাত। কি অনুপাত? গুরু অনুপাত। গুরু মানে কি বলেন তো? গুরু মানে যে বয়সে বড়। ঠিক আছে? শুরুতেই যে বড়জন, সেটাকে আমরা বলি গুরু। ধরুন পূর্ব রাশি, এই পূর্ব রাশি যদি বড় হয় এবার, আর উত্তর রাশি যদি ছোট হয়, তবে সেটাকে আমরা বলবো গুরু অনুপাত। গুরু মানেই হচ্ছে কি? গুরু মানে বয়সে যিনি বড়। ঠিক আছে? শুরুতেই যদি বড় সংখ্যা বসে এবং পরে যদি ছোট সংখ্যা বসে, সেটাকে আমরা বলি গুরু অনুপাত। এবার আমরা আসি একক অনুপাত কাকে বলে। একক অনুপাত কারা?
পূর্বের রাশি এবং উত্তর রাশি, দুইটা রাশি যদি সমান হয়ে যায়, কি হয়ে যায়, এই যে সমান সমান যদি হয়ে যায়, সেইটাকে আমরা বলবো একক অনুপাত। অর্থাৎ পূর্ব রাশি এবং উত্তর রাশি দুইটাই যদি একই হয়, যে অনুপাতে দুইটি রাশি থাকে, পূর্ব রাশি উত্তর রাশি দুটা রাশি থাকে, তাকে বলবো সরল অনুপাতে। যে এতক্ষণ ধরে যা লিখতাম, ধরুন যে অনুপাতে দুইটি রাশি থাকে, অর্থাৎ 2:3, এই যে একটা দুইটি, এখানে কয়টা রাশি, এই যে 2:3, এবং আমি বললাম 3:4, 3:2, যেটাই লিখি কেন, মানে পূর্ব রাশি এবং উত্তর রাশি থাকতে হবে, দুটাই থাকে, দুটি রাশি থাকে, তাকে আমরা বলবো সরল অনুপাত। আমরা এগুলো কিন্তু জাস্ট কয়েকটা বেসিক কথা বলছি, পরে কিন্তু আমরা ক্লাসটা শুরু করব, স্পেশালি একটু পরে কিন্তু আমাদের ক্লাসটা শুরু করে দিব। এখন কিছু বেসিক কথা বলে নিচ্ছি। দেখুন, মিশ্র অনুপাত কাকে বলে। মিশ্র অনুপাত কাকে বলে এটা সংজ্ঞায়িত করলে আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে। প্রথমে আমার কথা বোঝার চেষ্টা করুন, তারপর আপনি সংজ্ঞায় ফিরে যাবেন, ঠিক আছে? তাহলে দেখবেন আপনি বুঝতে আপনার জন্য অনেক সুবিধা হচ্ছে। দেখুন, 2:3, 5:8, এই যে দুইটা রাশি দেখতে পাচ্ছেন, দুটার অনুপাত দেখতে পাচ্ছেন, এদেরকে যদি আমি মিশ্র অনুপাত করতে চাই, তাহলে কি করব জানেন? উত্তর রাশির সাথে পূর্ব রাশির সাথে পূর্ব রাশি গুণন করব, আবার উত্তর রাশির সাথে উত্তর রাশি গুণন করব। এটা করার পর যে ফলাফলটা হবে, এই ফলাফলটাকে আমি বলবো মিশ্র অনুপাত। ঠিক আছে না? সবাই বুঝতে পেরেছেন না? মিশ্র অনুপাত কাকে বলে তাহলে? পূর্বের রাশির সাথে পূর্ব রাশি। কথার কথা আমি বললাম, আমার মন চাচ্ছে 3:4, মন চাচ্ছে লিখবো 4:5, লিখলাম 4:5। আবার লিখি 3:4, 4। এই তো আমি চলে এসেছি, সাউন্ড এবার ক্লিয়ার শুনতে পাবেন আপনারা। এটা আসলে যান্ত্রিক ত্রুটির মধ্যেই পড়ে বলা চলে। তা যাই হোক, সাউন্ড এবার ক্লিয়ার পাবেন আপনি। আমরা এখন মিশ্র অনুপাত শিখতে চাচ্ছি। মিশ্র অনুপাত জিনিসটা একেবারেই সহজ। মিশ্র অনুপাত হচ্ছে পূর্বের রাশির সাথে পূর্ব রাশি গুণ করব, আর পরের রাশির সাথে পরের রাশি গুণন করব, যেটা পাবো সেটাই হচ্ছে মিশ্র অনুপাত। কথার কথা আমি লিখলাম হচ্ছে, ধরুন, আচ্ছা, 3:4 লিখলাম, আবার লিখলাম 4:5। দেখুন, এখানে কিন্তু দুইটা রাশি লিখেছি, এই দুইটার আমি মিশ্র অনুপাত বের করতে চাই। তাহলে কি করব? প্রথম দুইটা গুণন করব, 3 আর 4 গুণন করব, 3 গুণন 4, এই দুটো একসাথে গুণন করব, ইস্টু পরের যে 4 ছিল, মানে পরের রাশি 4 ছিল, এটারও পরের রাশি 5 ছিল, হচ্ছে 4 আর 5 গুণন করব, মানে পূর্বের রাশির সাথে পূর্বের রাশি গুণন করব, পরের রাশির সাথে পরের রাশি গুণন করব, যে ফলাফলটা পাবো সেটাই হবে মিশ্র অনুপাত। অর্থাৎ 3 4 12 ইস্টু 4 5 20, এটাই হবে আমাদের মিশ্র অনুপাত। আশা করি বুঝতে পেরেছেন যে মিশ্র অনুপাত জিনিসটা কি। আর একটা হচ্ছে ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাতটা আরো সহজ। ব্যস্ত অনুপাত কি জিনিস? যদি পূর্বের রাশি এবং উত্তর রাশি স্থান পরিবর্তন করে, শেষ, স্থান পরিবর্তন করে, স্থান বিনিময়, এক কথা বিনিময় যদি হয়। আমরা যখন ধ্বনি পরিবর্তন শিখেছিলাম, মনে আছে সবার? আমরা যখন বাংলা ব্যাকরণে ধ্বনির পরিবর্তন শিখেছিলাম, ধ্বনি পরিবর্তন, তখন আমরা ধ্বনি বিপর্যয় পড়েছিলাম, তাই না? ধ্বনির বিপর্যয়, কারো কি মনে আছে ধ্বনি বিপর্যয় কাকে বলে? এগুলো কিন্তু জবের জন্য সব সময় লাগবে রে ভাই, সব বিপর্যয়। ধ্বনি বিপর্যয় কাকে বলে বলেন তো? আমি একটা ট্রিক্সের মধ্য দিয়ে আপনাদের বলে দিয়েছিলাম যে বিপর্যয় যেখানে বিনিময় সেখানে, তাই না? বিপর্যয় যেখানে বিনিময় সেখানে। আমি ধ্বনি পরিবর্তনে আপনাকে এটা বুঝিয়েছিলাম। যেমন লাফ, লয়কারে লাফ ও লাফ, এই লাফ থেকে ফাল, ফয়কারে ফাল ও ফাল, কি হলো? এখানে স্থান পরিবর্তন করলো, লয়ের কাছে ফ চলে গেল আর ফয়ের কাছে ল চলে আসলো, অর্থাৎ স্থান বিনিময় ঘটালো। এই স্থান বিনিময় ঘটালো বলেই এটা স্থান বিনিময় ঘটালো, এই জন্য এটার নাম হচ্ছে ধ্বনি বিপর্যয়। একই রকম এই ব্যস্তানুপাতেও কি হবে? স্থান পরিবর্তন ঘটবে। অর্থাৎ মনে করুন 5:6 আছে, এখন স্থান পরিবর্তন করলে কি হবে? 5-এর জায়গায় 6 হবে, 6-এর জায়গায় 5 হবে, ব্যাস। তাহলে 5:6, 6:5-এর ব্যস্তানুপাত, 5:6, 6:5-এর ব্যস্তানুপাত। সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার সবাই? দেখি দেখি আপনাদের কমেন্ট বক্সে একটু চেক দিয়ে, আপনাদের কমেন্ট আপনারা নিজেরাই দেখতে পাবেন।
আচ্ছা 3টা দিয়ে দেখান। হ্যাঁ সবই চলে আসবে। আর নিপু আপু সবই চলে আসবে। সোহান ভাইয়া বলছেন সবাই ক্লাসটা শেয়ার করে দেই। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সোহান ভাই সালাম দিয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আমার প্রিয় ভাইয়া। চাঁদের আলো আপু আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি, শুক্রিয়া। আচ্ছা লাইভ প্রবলেম, আচ্ছা প্রবলেম তখন হয়েছিল আমি লক্ষ্য করেছিলাম, এখন আর প্রবলেম নেই। আমি দেখুন এখানে কিন্তু আমি চেক দিলে বুঝতে পারি প্রবলেম হচ্ছে কিনা। দেখুন এখানে সিগন্যালটা অনেক ভালো দিচ্ছে, ঠিক আছে, যে কারণে এখন প্রবলেম হবার কোনো সুযোগ, মানে প্রবলেম হবার কোনো কথাই এখন কথা নয়। চলুন আমরা আবার ক্লাসের পরবর্তী অংশে চলে যাই। আমি শুরুতেই বলে নিয়েছিলাম যে আমি কয়েকটা বেসিক কথা বলবো, তারপর আমরা আমাদের ক্লাসটা শুরু করব। আচ্ছা একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন আমরা ব্যস্তানুপাত কিন্তু শেষ করেছি, যে শুধুমাত্র স্থান পরিবর্তন ঘটালে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ব্যস্তানুপাত। মিশ্র অনুপাতও কিন্তু আমরা পেয়েছি। মিশ্র অনুপাত হচ্ছে কি, মানে প্রথম রাশির সাথে প্রথম রাশির গুণফলকে এবং পরবর্তী রাশির সাথে পরবর্তী রাশির গুণফল, এই দুটার ইস্টু করলে যেটা আসবে সেটা হচ্ছে মিশ্র অনুপাত। একটা ভাইয়া বা আপু বললেন যে 3টা রাশি দিয়ে দেখান। হ্যাঁ আপনি 2:3, 5:8 আছে, আর একটা নিলেন হচ্ছে আরেকটা রাশি নিলেন, নিয়ে আপনি ওটা গুণ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন। তারপরেও আমরা ম্যাথ করার সময় একটু পরে ম্যাথ করব, বেশি সময় নেই, অল্প সময়ের মধ্যে আমি ম্যাথটা শুরু করে দিব। জাস্ট আর কয়েকটা কথা শুনুন। এইবার হচ্ছে দ্বিগুণানুপাত। দ্বিগুণানুপাত, বলেন তো দ্বিগুণানুপাত বলতে কি বোঝানো হচ্ছে? দ্বিগুণানুপাত মানে কি? দ্বিগুণানুপাত মানে হচ্ছে এটা কি করতে হবে, দেখুন আপনি উদাহরণ না দেখলে আপনি ক্লিয়ার বুঝবেন না। দেখুন 3:2 ছিল, 3কে যদি আপনি স্কোয়ার করে দেন, বর্গ করে দেন, 2কে যদি আপনি বর্গ করে দেন, তাহলে কি হবে? 9:4 আসবে কিনা? তার মানে দ্বিগুণানুপাত মানে কি, এই পূর্ব রাশি আর উত্তর রাশিকে কি করব? বর্গ করে দিব। কি করে দিব? বর্গ করে দিব। বর্গ করে দিলেই কিন্তু আমরা দ্বিগুণানুপাত পেয়ে যাব। তাহলে কিন্তু আমরা দ্বিগুণানুপাত জিনিসটাও পেয়ে গেলাম, যে পূর্ব রাশি এবং উত্তর রাশি দুইটাকেই যদি আমি বর্গ করে দিই তাহলে আমি দ্বিগুণানুপাত পেয়ে যাব। অর্থাৎ এখানে কিন্তু সংজ্ঞাতে বলেই দেয়া হচ্ছে। সংজ্ঞাতে কি বলা হচ্ছে? কোনো সরল অনুপাতের পূর্ব রাশির বর্গকে পূর্ব রাশি এবং উত্তর রাশির বর্গকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতের মানে ধরে প্রাপ্ত অনুপাতের দ্বিগুণানুপাত বলা হয়। ব্যাপারটা ওই আমি যেটা বলেছিলাম 3:2, এটাকে জাস্ট স্কোয়ার করে দিলেই আমাদের আসছে 9:4। এগুলাকে আমরা বলবো দ্বিগুণানুপাত। দ্বিগুণানুপাত, ঠিক আছে। এবার হচ্ছে আমরা পড়ব দ্বিভাজিত অনুপাত কাকে বলে। দ্বিভাজিত অনুপাত একেবারেই সহজ, ওই যে দ্বিগুণানুপাত বলেছিলাম না, দ্বিগুণানুপাত, ওই দ্বিগুণানুপাতকে আমি যদি রুট করে দেই তাহলে আমি পাবো দ্বিভাজিত অনুপাত। ওই যে একটু আগে কি পড়েছিলাম জানো, একটু আগে দেখলাম যে 9:4, একটু আগে কি দেখেছিলাম, এই যে 9:4, তাই না? এই যে এই 9:4কে আমি এখন এখানে লিখলাম 9:4। তো এইটাকে আপনি জাস্ট রুট করে দেন, এই যে 9-এর উপরে একটা রুট দিলাম ইস্টু রুট 4, তাহলে কত আসছে? 3 × 9 আর 2 × 4, অর্থাৎ 9:4। এইটার দ্বিভাজিত অনুপাত হচ্ছে 3:2। 9:4 এটার দ্বিভাজিত অনুপাত হচ্ছে 3:2। একই রকম ভাবে এখানে আরো একটা এক্সাম্পল দেওয়া আছে, একটু লক্ষ্য করুন। এখানে আছে 16:9। এটাকে যদি আমি দ্বিভাজিত অনুপাত বানাতে চাই, আমাকে তেমন কিছুই করতে হবে না, শুধু একটা রুট করতে হবে। অর্থাৎ 16-র উপরে একটা রুট হবে আর 9-এর উপরে একটা রুট হবে। তাহলে 16 মানে 4×4=16 আর 9 মানে 3×9, অর্থাৎ 4:3। তার মানে দ্বিভাজিত অনুপাতটাও আমরা বুঝে ফেললাম, যে পূর্ব রাশি এবং উত্তর রাশিকে যদি আমি কি করি? বর্গ করি, বর্গমূল যদি বের করি, এই রাশিটা যদি বর্গমূল বের করি, আমরা কিন্তু মোটামুটি দ্বিভাজিত অনুপাতটাও পেয়ে যাব। এই জন্য বলা হচ্ছে কোনো সরল অনুপাতের পূর্ব রাশির বর্গমূলকে পূর্ব রাশি এবং উত্তর রাশির বর্গমূলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে প্রদত্ত অনুপাতে দ্বিভাজিত অনুপাত বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন। এইবার আমরা সরাসরি ম্যাথ শুরু করব।
এর মধ্যেও আমরা অনেক ট্রিক্স আলোচনা করব, খুবই মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। প্রথমে আমরা ধারাবাহিক অনুপাত নির্ণয় করব। ধারাবাহিক অনুপাত নির্ণয় করব, যেমন আপনারা এখানে দেখতে কি পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক ক খ এবং গ, এরা কিন্তু এক জাতীয় রাশি। প্রশ্নে বলা হচ্ছে যে ক খ গ এরা এক জাতীয় রাশি, এদের ক এবং খ, ক ইস্টু খ এর অনুপাত দেওয়া হচ্ছে 3:4, খ ইস্টু গ এর অনুপাত দেওয়া হচ্ছে 6:7। তাহলে ক খ গ এর অনুপাত কত হবে? আমি জানি আপনারা ম্যাথটা পারবেন, তবে আমাকে একটা জিনিস এখানে বোঝাতে হবে, একটু বোঝার চেষ্টা করেন। এখানে কেন বলা হলো যে এক জাতীয় রাশি, এই কথাটা কেন বলা হলো বলুন তো? ধরুন রহিম এবং করিমের বয়সের অনুপাত 3:4। আমার কথা বোঝার চেষ্টা করেন, এটা কি বয়সের অনুপাত। রহিম এবং করিমের বয়সের অনুপাত হচ্ছে 3:4 এবং যদু ও মধু এদের উচ্চতা হচ্ছে 5:6। তার মানে কি এটা হচ্ছে বয়সের অনুপাত আর এটা হচ্ছে উচ্চতা। তাইলে এবার বলেন এটা কি এক জাতীয় রাশি হয়েছে? হয়নি কিন্তু, কারণ আমি বলছি রহিম এবং করিমের বয়সের অনুপাত 3:4 আর যদু আর মধু এদের উচ্চতা হচ্ছে 5:6, উচ্চতার অনুপাত 5:6। এইভাবে কিন্তু কখনোই এক জাতীয় রাশি হবে না। তাহলে এক জাতীয় রাশি কি কাকে বলবো আমরা? যখন আমি বলতাম রহিম এবং করিমের বয়সের অনুপাত 3:4, যদু এবং মধুর বয়সের অনুপাত 5:6, তখন কিন্তু এটা এক জাতীয় রাশি হতো। তার মানে আপনারা কিন্তু অলরেডি বুঝে গিয়েছেন যে এক জাতীয় রাশি বলতে আসলে কি বোঝানো হচ্ছে। এক জাতীয় রাশি বলতে কি বোঝানো হচ্ছে আমার বিশ্বাস যে আপনি এটা বুঝতে পেরেছেন। এইবার চলুন আমরা এটার সলভ করি। ভাইয়া এটা আমরা আসলে কিভাবে সলভ করতে পারি বলুন তো? যে এটা আমরা কিভাবে ট্রিক্সের মাধ্যমে, প্রথমে আমরা ট্রিক্সের মাধ্যমে পরে সলভ করব, আগে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। এখানে বলছে ক ইস্টু খ, এদের অনুপাত কত দেওয়া আছে? 3:4 দেওয়া আছে। আবার খ ইস্টু গ, একটা জিনিস লক্ষ্য করবেন, খ ইস্টু গ দেওয়া আছে 6:7। এখানে খটা কিন্তু কমন অবস্থায় আছে, অথচ এখানে খতে মান দেওয়া আছে 4, এখানেও কিন্তু খ একটা কমন সংখ্যা, অথচ এর মান দেওয়া আছে 6। কি ব্যাপার? একই হওয়ার কথা, যেহেতু ওর নামও খ, মানে একজন ব্যক্তিরই দুইটা অনুপাত তো হতে পারে না, একটাই হবে, মানে একটা সংখ্যা হবে। এখানে খ এর মান আসলো 4, এখানে খ এর মান 6, তা তো হতে পারে না, এক জাতীয় সংখ্যা নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে কি করব? এটার ক্ষেত্রে ট্রিক্স হচ্ছে, আচ্ছা বলেন তো, এখানে 4 এটাও খ এর মান, এখানে 6 এটাও খ এর মান। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে খ এর সবচেয়ে বড় সংখ্যাটাকে আমি প্রথমে সিলেক্ট করব। বলুন তো খ এর বড় সংখ্যা কোনটা, 4 নাকি 6? খ এর বড় সংখ্যা হচ্ছে 6। এই কারণে আমি প্রথম রাশিকে 6 দিয়ে গুণন করব। প্রথম রাশিকে আমি 6 দিয়ে গুণন করব, তাহলে ফলাফল কি আসবে? ফলাফল আসবে 3 গুণন 6 মানে 18 ইস্টু 4 গুণন 6, 4 6 24। তার মানে ক ইস্টু খ এর মান আসলো 18:24। অন্যদিকে খ ইস্টু গ দেওয়া আছে 6:7। এইখানে আমাকে লক্ষ্য রাখতে হবে যত যাই হয়ে যাক না কেন খ এর মান কত আসছে, এখানে খ এর মান কিন্তু 24 এসেছে। তার মানে যে করেই হোক আমার খ এর মান এবার আবারও 24 নিয়ে আসতে হবে, কারণ খ এর মান একই হতে হবে। এবার এখানে 6 দেওয়া আছে, আরো কত সংখ্যা নিয়ে আসলে 24 হবে, মানে কত দ্বারা গুণন করলে 24 হবে বলুন তো? আমরা কিন্তু জানি 4 6 24, অর্থাৎ আপনি যদি 4 দিয়ে গুণন দেন তাহলে কিন্তু 4 6 24 হবে, তাই না? আর 7কে গুণন দিয়ে দেন, যে 4 7 28, তাহলে 24:28। তাহলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা দাঁড়ালো এই যে খ এর অনুপাত এখানেও 24 হয়ে গেল, এখানেও 24 হয়ে গেল। ব্যাস, চেয়েছে কি? চেয়েছে হচ্ছে ক খ এবং গ এর অনুপাত কত। তাহলে ক এর অনুপাত হচ্ছে 18 ইস্টু খ এর অনুপাত পেলাম 24 ইস্টু গ এর অনুপাত পেলাম 28। ব্যাস, এইটাই হবে আনসার, এটাই আনসার হয়ে গেল। তারপরে অনেকে বলবেন না ভাইয়া এটা আনসার হবে না। আপনি যদি এখন এটাকে যদি আরো ছোট করতে চান, এটা ছোট করে আনসার করতে, অর্থাৎ এটাকে আপনি আবার 2 দিয়ে ভাগ করতে পারেন।
এটাকে আবার 2 দিয়ে ভাগ করতে পারেন। ধরুন 18 আছে, 9 দুগুণী 18, এখানে 24 আছে, 12 দুগুণী 24, এখানে 28 আছে, 14 দুগুণী 28। আপনি বলতে পারেন এটার উত্তর 9:12:14। আপনি এটাও বলতে পারেন। ব্যাস, কত সহজ অঙ্ক। এবার সবাই কমেন্ট করুন তো বুঝতে পেরেছেন কিনা। এরপরেও যদি অঙ্ক বুঝতে না পারেন তাহলে ওই গজলটা আপনার জন্য। আমি যখন পড়তে বসি, অঙ্ক যেন হয় না ভুল। ঠিক আছে, এই গজলটা গাইবেন। আমি আপনাদের কমেন্টটা চেক দিচ্ছি, আপনাদের কমেন্ট আপনারা নিজেরাই দেখতে পাবেন। এখানে কমেন্ট এসেছে, উম্মে হাবিবা আপু বলছেন 18, 24, 28। 18, 24, 28 সঠিক আনসার করেছেন। আপনি চাইলে আরো কাটিকুটি করতে পারেন। একটা লাভ রিয়াক্ট আপনার জন্য আপু। এরপরে হচ্ছে বেবি নাজনীন আপু বলছেন অনেক সুন্দর ক্লাস, থ্যাংক ইউ সো মাচ আপু। জয়নব আপু বলছেন আল্লাহর রহমত, আল্লাহ রহম করুন, আমিন। হ্যাঁ, রহম করার মালিক তো আল্লাহ তাআলাই, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে বেশি বেশি। আচ্ছা, এবার আমরা পরবর্তী অংশে চলে যাই। আচ্ছা, একটা কথা, পরবর্তী অংশে যাবার আগে আমরা এটাকে আর অন্যভাবে একটু শিখে নিই, এইটা আরো বেশি জরুরি। এখন যেটা শেখাবো, ট্রিক্সটা শেখাবো। এখন যে ট্রিক্সটা শেখাবো, এই ট্রিক্সটা কিন্তু আপনাদের জন্য আরো বেশি জরুরি। অনেকেই জানেন না ট্রিক্সটা, আমি ট্রিক্সটা আপনাদেরকে বলে দিচ্ছি। সকল অঙ্কের ক্ষেত্রে একই নিয়ম। যখন আপনারা দেখবেন এরকম রাশি এসেছে, তখন আপনি কি করবেন জানেন? প্রথমে আপনি লিখবেন ক ইস্টু খ। ক ইস্টু খ এর মান কত দেয়া আছে? 3:4। এটা কিন্তু দেয়া আছে, তাই না? এটা কিন্তু দেয়া আছে। কিন্তু একটা কথা, আপনার যে ট্রিক্সটা আমি শেখাবো সেটার দিকে লক্ষ্য করুন। যেহেতু এখানে বলছে ক ইস্টু খ ইস্টু গ এর মান নির্ণয় করুন, আপনি সরাসরি লিখবেন ক ইস্টু খ ইস্টু গ, তিনটা লিখলেন। এবার কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ক ইস্টু খ এর মান দেওয়া আছে 3:4, তাহলে ক এর নিচে লিখবেন 3, খ এর নিচে লিখবেন 4। আচ্ছা, এখানে কিন্তু গ এর মান দেওয়া নেই। এই যে প্রথম রাশিতে কি গ এর মান দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে ইস্টু এই গ এর মান দেওয়া নাই জন্য এই রাশিটাকে আপনি ফাঁকা রাখলেন, একটা বক্স করে রাখলেন। পরবর্তীতে দেওয়া আছে খ ইস্টু গ সমান 6:4, তাহলে খ এর সোজাসুজি আবার লিখলেন 6 ইস্টু গ এর সোজাসুজি লিখলেন এই যে 7। এইবার কিন্তু আবার ক এর মান এখানে দেওয়া নেই, এটা বক্স আকারে আটকায় দিলেন। এখন কি করবেন জানেন? এই বক্সে কোন সংখ্যা লিখবেন জানেন? এর সাথে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা বসাই দিলেন। 4 আছে না, এই 4 সংখ্যাটা এখানে বসাই দিলেন। আবার এখানে যে গ্যাপটা পড়েছে, এই গ্যাপে কোন সংখ্যা বসাবেন জানেন? এই যে 6 আছে না, এই 6 এর সংখ্যাটা এখানে বসাই দিবেন। বাস, আপনার কাজ হয়ে গিয়েছে। আর কিচ্ছু করতে হবে না, জাস্ট গুণন করে দেবেন, তাই হয়ে যাবে। দেখুন 3 আর 6 গুণন করেন তো, 3 6 কত হয়? 3 6 হয় 18 ইস্টু এই যে 4 এবং 6 আছে, এই দুটো গুণন করে দিন, 4 6 24 ইস্টু এখানে আছে কত? 4 আর 7, 4 7 28। হাই রে মজা, কি মজার অঙ্ক রে, কি সাধের অঙ্ক রে, এত মজা কেন অঙ্ক করে? আবারও বলছি, এর রুলসটা জাস্ট একবার ট্রিক্সটা মনে রাখতে হবে। শুধু কি করবেন? ক ইস্টু খ ইস্টু গ, এটা প্রথমে লিখবেন। লেখার পর প্রথমে লেখা আছে ক ইস্টু খ সমান 3:4, তাহলে ক এর সোজা লিখবেন 3, খ এর সোজা লিখবেন 4। পরে বলা আছে খ ইস্টু গ সমান 6:7, তাহলে খ এর সোজাসুজি লিখবেন 6 ইস্টু গ এর সোজাসুজি লিখবেন 7। কিন্তু এই সব জায়গায় কিন্তু ঘরে কিছু লেখা ছিল না, এই জায়গাটাতেও ঘরে কিছু লেখা ছিল না, তাই না? এই ঘরে কি পূরণ করব? পাশাপাশি যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা, এখানে 4 আছে, 4টা এখানে বসাই দিব, এখানে 6 আছে, এই 6টা এখানে বসাই দিব। এর পরের কাজ হচ্ছে গুণন করে দেয়া। 3 এবং 6 এর গুণ করলে কত হয়? 18 হয় ইস্টু 4 এবং 6 গুণ করলে কত হয়? 4 6 24 হয় ইস্টু 4 এবং 7 গুণ করলে 4 7 28 হয়। অঙ্ক আমাদের মিলে গেল। কি মজার অঙ্ক! এবার সবাই কমেন্ট করুন আমি যে ট্রিক্সটা দিলাম এই ট্রিক্সটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। এই ট্রিক্সটা যারা যারা বুঝতে পেরেছেন তারা তারা লাভ রিয়াক্ট দিয়ে জানান দিন, অথবা লিখুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কমেন্ট বক্স চেক দিব এখনই। আপনারা সবাই একটু জানিয়ে দিন বুঝতে পেরেছেন কিনা। আমি আপনাদের কমেন্ট একটু চেক দিচ্ছি।
হ্যাঁ, ইসমো তারা আপু বলছেন বুঝতে, আচ্ছা বুঝেছি। আচ্ছা আলহামদুলিল্লাহ, বুঝতে পারলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এবার আমরা পরবর্তী ট্রিক্সটা শিখব। তার আগে আমরা একটা বেসিক একটা জিনিস শিখতে চাই। একটু লাইনে থাকেন। এই দেখেন, এখানে আপনার একটা বোর্ড দেখতে পাবেন। এখন আপনার একটা বোর্ড দেখতে পাচ্ছেন। এই বোর্ডে আমি একটা জিনিস বোঝাবো। এটা হচ্ছে, মনে করেন এটা একটা বৃত্ত। বৃত্ত না, মনে করবেন এটা একটা পিৎজা। পিৎজা খেয়েছেন না আপনারা? পিৎজা কিন্তু অনেক টেস্ট, আমি খেয়েছি। এই দেখুন, এই পিৎজা, ধরেন আপনারা কয়েকজন আছে, কয়েকজন মিলে এই পিৎজাটাকে ভাগ করে করে খেতে চান। এই পিৎজাটাকে আপনারা কি করবেন? ভাগ করে খাবেন। ধরুন 1 টুকরো, 2 টুকরো, 3, 4, 5, 6, 7, 8। এই পিৎজা, এখানে কি এটা দেখতে পাচ্ছেন? এটা পিৎজা। এই পিৎজা, এটা খেতে অনেক মজা। এটা কয়জন মিলে কয়টা ভাগ হবে? এটার 8টা ভাগ হবে। মনে করুন এই পিৎজার ওজন, ওয়েট হচ্ছে 240 গ্রাম। কত গ্রাম এই পিৎজার ওজন? দেখুন, আবার পিৎজার কথা বলেছে, অনেকে আবার খেতে ইচ্ছা করতে পারে। এখন এত রাতে পিৎজা পাওয়া যাবে না, আর পাইতে চাইলে ফুড পান্ডায় অর্ডার করতে হবে। যাই হোক, এই যে 240 গ্রাম পিৎজা দেখতে পাচ্ছেন, এখানে 8টা ভাগ আছে। বলা হচ্ছে যে এখানে কোন কোন আপু আছেন দেখলাম যেন, আরেকবার চেক দিত। এখানে দেখতে পাচ্ছি জয়নব আপু আর হচ্ছে সালেহা আপু। সালেহা আপু, জয়নব আপু, এই যে লাস্ট কমেন্ট করেছেন দুইজন। সালেহা আপু, সালেহা সালেহা আপু, তাকে মনে করুন আমি 2 ভাগ দিলাম। এই পিৎজার 2টা ভাগ দিলাম। 2টা ভাগ মানে কি? এই যে এই 2টা ভাগ কিন্তু তাকে দিয়ে দিলাম। আর বাকি যত ভাগ আছে সব জয়নব আপুকে দিলাম। কোন আপুকে? জয়নব আপুকে দিলাম। বাকি কয় ভাগ? 1, 2, 3, 4, 5, 6। বাকি 6 ভাগ আমি জয়নব আপুকে দিয়ে দিলাম। তাহলে সালেহা এবং জয়নব আপুকে টোটাল 8টা ভাগ দিয়ে দিলাম। জয়নব আপুকে দিয়েছি 6 ভাগ, সালেহা আপুকে দিয়েছি 2 ভাগ। এবং এই পিৎজার ওজন ছিল কতটুকু? 240 গ্রাম ওজন ছিল পিৎজার, তাই না? এখন কথা হচ্ছে, সালেহা আপু কত গ্রাম পিৎজা পাইলো বলতে পারবেন? এবং জয়নব আপু কত গ্রাম পিৎজা পেয়েছে বলতে পারবেন? অবশ্যই কিন্তু আপনারা বলতে পারবেন। আমি জানি আপনারা বলতে পারবেন, কারণ আমরা কিন্তু সবাই জানি এখানে যে এখানে কয় ভাগ করেছিলাম আমরা? টোটাল 8 ভাগ করেছিলাম। কয় ভাগ? 8 ভাগ। আচ্ছা, 8 ভাগ পিৎজার ওজন হয়েছিল কত? 240 গ্রাম হয়েছিল। আচ্ছা, 8 ভাগের ওজন যদি 240 গ্রাম হয়, তাহলে 1 ভাগের ওজন কত হবে? 1 ভাগের ওজন হবে 240/8, ঠিক কিনা? তাহলে কারটা বের করতে চাচ্ছেন? বলে যে সালেহা আপুরটা বের করতে চাচ্ছেন। তাহলে সালেহা আপুর কয় ভাগ ছিল? 2 ভাগ ছিল। তাহলে 8 ভাগের ওজন 240 গ্রাম, 1 ভাগের ওজন এত গ্রাম, তাহলে 2 ভাগের ওজন কত? 2 ভাগের ওজন আসবে 240 গুণন 2 ডিভাইডেড বাই 8। বাস, এটা ক্যালকুলেশন করলেই আমরা পেয়ে যাব যে সালেহা আপু কত গ্রাম পেয়েছে। 3 8 24, অর্থাৎ সালেহা আপু পেয়েছেন মাত্র 60 গ্রাম পিৎজা। আপু মন খারাপ করবেন না, 60 গ্রাম পিৎজা খেয়েও কিন্তু পেট ভরতে পারে। আপনি শুরুতেই বিসমিল্লাহ বলে নেবেন, দেখবেন পেট ভরে গিয়েছে। অন্যদিকে জয়নব আপু ছিল অত্যন্ত ক্ষুধার্ত। এত ক্ষুধার্ত আপু, শেষে আপু পেল 6 ভাগ। আচ্ছা, দেখি হিসাব করে জয়নব আপু আসলে কয় ভাগ পেল। আমরা কিন্তু আবারও বলছি, এই 8 ভাগ মানে 8টা ভাগ, আসলে বাংলিশ হয়ে যাচ্ছে। আচ্ছা, বাংলায় লিখি। 8 ভাগ পিৎজার ওজন হচ্ছে 240 গ্রাম। আচ্ছা, বাংলায় লিখবো না ইংলিশ লিখবো? আচ্ছা, বাংলিশ লিখি, নালে এলোমেলো হয়ে যাবে। 8 ভাগের ওজন যদি 240 গ্রাম হয়, তাহলে 1 ভাগের ওজন কত পেয়েছি? 240/8। অতএব বাংলিশ হয়ে যাচ্ছে, আসলে আমি ইচ্ছা করে বাংলিশ লিখতেছি, নাহলে এলোমেলো হয়ে যাবে। আচ্ছা, বাংলিশই লিখি। অতএব তাহলে 6 ভাগের ওজন আসতেছে কত? 240 গুণন 6 ডিভাইডেড বাই 8। তাহলে ওই একই রকম 4 6, সরি, তাহলে 3 8 24, তো 3 8 24, তার মানে 30। তাহলে কত আসছে? 3 6 18, 180 গ্রাম। জয়নব আপু পেল 180 গ্রাম, আর সালেহা আপু পেল মাত্র 60 গ্রাম। এখন কথা হচ্ছে, আমরা কিন্তু পিৎজার হিসাবটা যে বের করলাম, কিভাবে বের করলাম? আমরা বের করেছি 240টা কি? 240 হচ্ছে মোট কত গ্রাম ছিল? মোট, টোটালটা। মোটকে আমরা কত দিয়ে গুণন করেছিলাম? 6 দিয়ে। এই 6টা কি? 6টা হচ্ছে সালেহা আপু, মানে 6টা হচ্ছে আপনার জয়নব আপুর ভাগ ছিল, অর্থাৎ
জয়নব আপু বা তার অনুপাতের অংশ। জয়নব আপুর অনুপাতের অংশ, আমি বলতে পারি তার অনুপাতের অংশ। তার অনুপাতের অংশ, এক কথায় অনুপাতের অংশ, ডিভাইডেড বাই 8 দিয়ে ভাগ দিয়েছিলাম। 8 এখানে কি ছিল বলুন তো? মোট অনুপাত। মোট অনুপাত মানে মোট ভাগ করা হয়েছিল কয়টা? মোট অনুপাত। মোট অনুপাত 8 না? মোট অনুপাত তো 8, তাই না? কারণ ব্যাপারটা হচ্ছে সালেহা আপু পেয়েছিল 2 ভাগ ইস্টু জয়নব আপু পেয়েছিল 6 ভাগ। তাহলে টোটালটা মিলে কয় ভাগ হয়? 2 যোগ 6 সমান সমান 8। এই টোটালটা মোট অনুপাত কত হয়? অনুপাতের যোগফল হচ্ছে 8। সেই 8কেই আমরা এইভাবে ফাইনালি আমরা এইভাবে সাজাইলাম যে মোট গুণন অনুপাতের অংশ ভাগ মোট অনুপাত। এভাবে আমরা খুব সহজে ক্যালকুলেশন করে বের করতে পারি। জাস্ট বোঝানোর জন্য আমি এটা বললাম। এইবার আমরা একটু ট্রিক্স খাটায় আনসার বের করার চেষ্টা করি। মনে আছে সালেহা আপু কয় ভাগ পেয়েছে? মনে আছে তো সেই কথা? সালেহা আপু মাত্র 2 ভাগ পেয়েছিল। আর জয়নব আপু পেয়েছিল কয় ভাগ? জয়নব আপু পেয়েছিল 6 ভাগ। আচ্ছা, এইবার আমরা একটা ট্রিক্স খাটায় বের করি। উনি পেয়েছিলেন 2 ভাগ, তিনি পেলেন 6 ভাগ। আর এই টোটালটা মিলে কয় ভাগ হলো? 8 ভাগ, তাই না? টোটালটা মিলে হলো 8 ভাগ। এই 8 ভাগের ওজন কত ছিল? 240 গ্রাম ছিল। এই 8 ভাগের ওজন ছিল 240 গ্রাম। এবার আপনারাই বলুন 8 ভাগের ওজন যদি 240 গ্রাম হয়, তাহলে 8কে 240 দ্বারা ভাগ করলে কিন্তু 30 আসছে, 30 গুণ হচ্ছে, তাই না? 30 গুণ হচ্ছে। অর্থাৎ সালেহা আপু কত ভাগ পেয়েছে? জাস্ট 30 দ্বারা গুণ করলে আমি উত্তর পেয়ে যাব। জয়নব আপু কয় ভাগ পেয়েছে? 6 ভাগ। কত গ্রাম পেয়েছে? জাস্ট 30 দ্বারা গুণ করলে কিন্তু আমি উত্তরটা পেয়ে যাব। আশা করি আপনারা কিছুটা অনুমান করতে পেরেছেন, তাই না? আমরা যখন মিশ্রণের ম্যাথ করব তখন কিন্তু এই বিষয়গুলো প্রয়োজন হবে। তাহলে চলুন আমরা অন্য একটা ম্যাথ করে আসি সরাসরি। আচ্ছা, ম্যাথ করার আগে আপনাদের কমেন্ট বক্সটা চেক দেওয়া উচিত। জয়নব আপু বলতেছেন, উম্মে হাবিবা বলছেন জয়নব 180 গ্রাম। ও হ্যাঁ হ্যাঁ, জয়নব আপু তো 180 গ্রাম পাবে। আচ্ছা জয়নব আক্তার আপু নিজেই বলতেছেন 60 গ্রাম। 60 গ্রাম কি আপনি নিজে পাবেন? না, সালেহা আপু পাবে 60 গ্রাম আর আপনি পাবেন মাত্র 180 গ্রাম। জয়নব আপু কি খুশি রে, 180 গ্রাম পিৎজা পেয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলছে এ বির অনুপাত 3:6, বি সির অনুপাত 12:16, এসির অনুপাত কত? আচ্ছা, এবার আপনারা পারবেন কিনা এটা? খুবই সহজ, আমরা কিন্তু এটা ট্রিক্স শিখেছি। আমরা ট্রিক্সের মধ্যে দিয়ে উত্তর করার চেষ্টা করি। ট্রিক্স খাটায় উত্তর বের করতে পারবেন না? আপনারা সবাই ট্রিক্স খাটায় উত্তর বের করুন তো। আপনারা ট্রিক্স খাটায় উত্তর বের করুন। আর আমরা যেটা বড় করে শিখেছিলাম সেটা, এ ইস টু বির মান দেওয়া আছে 3:6, আর বি এবং সি, বি ইস টু সি এর মান দেওয়া আছে 12:16। এবার দেখেন বি কিন্তু উভয়টাতেই কমন, অথচ একটাতে 6 আছে একটাতে 12 আছে, তা তো হলে হবে না। বি এর মান কিন্তু এখন একই হতে হবে যেহেতু অনুপাত। এক্ষেত্রে আমাকে এই যে বি যেহেতু একটা কমন সংখ্যা, এই বি এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটাকে আমাকে আগে নিতে হবে। এখানে 6 আর 12-র মধ্যে বড় সংখ্যা হচ্ছে 12। এই কারণে আমি প্রথমে 12 সংখ্যাটা দিয়ে গুণন করব প্রথম রাশিকে। তাহলে 3 × 36 ইস্টু 6 × কত? 6 × 72। আচ্ছা, এবার আমরা কি করতে পারি? এবার বি ইস টু সি, এখানে তো 72, এখানে কত হয়েছে? বিতে কিন্তু 72 হয়ে গিয়েছে। এবার 12-র সাথে কত গুণ করলে 72 হবে? 6 × 72। তার মানে কিন্তু এখানে আমাকে এখন 6 দিয়ে গুণন করতে হবে। তাহলে 6 × 72 ইস্টু এখানে 6 × কত হয়? 6 × 36, 6 হাতে 3, 6 × 6 3, 9। তাহলে 36, 72, 96।
A/B দেওয়া আছে 3:6, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে আমাদের চেয়েছে কি, চেয়েছে A/C কত হবে। তাহলে A হবে 36 আর C হবে হচ্ছে আপনার 96। বাস, এবার কাটিকুটি যদি করেন করলেন, না করলে নাই। আশা করি বুঝতে পেরেছেন, রুলসটা বুঝতে পারলেই হয়ে গেল। আচ্ছা, এই ম্যাথটা কিন্তু আপনাদেরকে করতে হবে, এটা একটুখানি জটিল। এখানে AB দেয়া আছে, BC দেয়া আছে, CD দেয়া আছে। এটা একটু ক্যালকুলেশন করুন তো। আচ্ছা, এটা আমি ক্যালকুলেশন করে একটু দেখাই দিচ্ছি। প্রথমে আপনাকে কি করতে হবে জানেন? প্রথমে তিনটা তিনটা করে রাশি নিতে হবে। যে একটা আপু বলেছেন ভাই একটু দেখায় দেন তো, এটা দেখায় দিই। A/B/C, প্রথমে আমরা তিনটা একসাথে নিব। এর মান কত দেওয়া আছে ভাইয়া? এ বির মান দেওয়া আছে 3:4, তাহলে এর নিচে লিখবো 3, বির নিচে লিখবো 4। আচ্ছা, পরে BC সমান দেওয়া আছে 5:7, তাহলে বি এর নিচে দিব 5 আর সি এর নিচে দিব 7। ভাইয়া এইসব লিখলেন না কেন? এখানে লিখলেন না কেন? আসলে লিখলাম না কারণ এখানে লেখার কোনো সিস্টেম ছিল না। আবার বিসির মান 5:7, এখানে কিন্তু এর মান দেওয়া নাই, তাই এটাতে গ্যাপ রেখে দিলাম। দেওয়া নাই যে এর মান, কারণ বিসির মান দেওয়া আছে 5:7, এখানে তার এর মান দেওয়া নাই, এই কারণে এটা ফাঁকা রাখলাম। এবার কি করব? এই 4টা এখানে বসাই দেব, এখানে 5 বসাই দেব। 4-এর পাশে 4, 5-এর পাশে 5। এবার গুণ করে দেন তো। 3×5 = 15, 4 4×5 = 20, 4×7 = 28। এটা আমরা পেলাম 15, 20, 28। অন্যদিকে আমরা আবার কি করব জানেন? BCD বের করব। B/C/D। দেখুন BCর মান দেওয়া আছে 5:7, মানে এটা ট্রিক্স খাটায় বের করতেছি আর কি। 5:7, এখানে কিন্তু ডির মান দেওয়া নেই এখানে, এজন্য এটা শূন্যস্থান রেখে দিলাম। আবার CDর মান দেওয়া আছে 2:5, সির মান 2 আর ডির মান দেওয়া আছে 5। এইখানে কিন্তু আবার বি এর মানটা দেয়া নেই, তাহলে কি করব? পাশের সংখ্যাটা এখানে বসাই দেব 7, এখানে 2 আছে, 2 সংখ্যাটা এখানে বসাই দেব, একই সংখ্যা বসাতে হয়। এবার আমরা কি করব? 5 দুগুণী 10, 7 দুগুণী 14, 5 7 35। এই যে দুইটা আলাদা আলাদা সংখ্যা পেলাম, লক্ষ্য করে দেখবেন এখানে কমন সংখ্যা কোনটা? ABC/BCD। এই জায়গাটায় আমরা ABC পেলাম হচ্ছে 15, 20, 28 আর BCD পেলাম 10, 14, 35। তাহলে আমরা কিন্তু BC এই দুইটা কিন্তু কমন পাচ্ছি, তাই না? আমি ওই রাশিটা আরেকবার লিখতেছি, মানে যেটা আমরা মাত্র উত্তর পেলাম সেটা আমরা লিখি। আমরা ABC এর মান কত পেলাম? ABC এর মান পেলাম হচ্ছে 15, 20, 28। আর BCD কত পেলাম? B/C/D কত পেলাম? আমরা পেয়েছিলাম, আরেকবার দেখিনি তো, 10, 14, 35 লিখলাম। 10:14:35। এইবার দেখেন তো, এখানে BC কমন আছে, এখানেও BC কমন আছে। তাহলে আমাকে কি করতে হবে বলেন তো? এখানে সমান করতে হবে, এই বিটাকে কিন্তু আমি সমান করব। এখানে বি কত ছিল? এখানে বি ছিল 20। তাহলে BC যেহেতু আমি একটা কাজ করতে পারি, এইখানে সি এর মান 28, তাই না? আর এখানে সি এর মান কত? 14। সুতরাং এইটাকে যে করেই হোক আমাকে 28 বানাতেই হবে। কত দিয়ে গুণন করতে হবে? আরে ভাই, এই টোটালটাকে আমি তাহলে 2 দ্বারা গুণন করে দিই, তাহলে তো হয়ে যায়। দেখি, 10 দুগুণী 20, 14 দুগুণী 28 এবং 35 দুগুণী 70। বাস, সব মিলে গেল। এবার প্রশ্নে কি চেয়েছিল? প্রশ্নে চেয়েছিল ABCD এর মান কত। তাহলে আমি বলতে পারি ABCD অর্থাৎ A/B/C/D এদের মান আসবে, এর মান হচ্ছে এই যে 15, তাহলে লিখে দেই 15। বির মান কত? এই যে 20, বির মান কিন্তু এখানেও 20 ছিল, বির মান হচ্ছে 20। সি এর মান কত আসছে? সি এর মান এখানেও 28, এখানেও 28 আর ডির মান হচ্ছে 70। তাহলে 15, 20, 28, 70, 15, 20, 28, 70, এটাই হবে আনসার। কি ক্লিয়ার না সবাই?
আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরে কমেন্ট করে জানান বুঝতে পেরেছেন নাকি। বুঝতে না পারলে আমি এটা আবার বোঝাবো। আচ্ছা, এবার দেখেন, এবার আমরা টাইপ 2 অঙ্ক করব। টাইপ 2 এর বেসিকটা একটু শিখে নিই। কি বলছে? ক্রমিক সমানুপাত। আচ্ছা, আমরা খুব অল্প সময় পড়বো, টেনশন নেই। ক্রমিক সমানুপাতটা বোঝার চেষ্টা করুন। ক্রমিক সমানুপাত বোঝার জন্য আমাকে প্রথমে আসলে সংজ্ঞাটা শিখে নিলে ভালো হতো যে ক্রমিক সমানুপাত জিনিসটা কি। আচ্ছা, আপনাদের কমেন্টটা কি চেক দিব? আচ্ছা, আপনাদের কমেন্টটা চেক দিব, একটু পরে চেক দিই। এখানে একটু দেখুন, 3:9:4 বা 3:9:4 এর চতুর্থ সমানুপাতিক কত হয়? হাই রে, জবের পরীক্ষায় প্রশ্নগুলো আসে আর আমাদের মনে হয় ওরে আল্লাহ কত কঠিন রে বাবা। এটা খুবই সহজ, খুবই সহজ। দেখুন, সমানুপাত জিনিসটা খুবই সহজ। বলছে চতুর্থ সমানুপাতিক কত। দেখেন, এখানে বলতেছে 3:9:4 তিনটা সংখ্যা কিন্তু দেয়া আছে। এই চতুর্থ সংখ্যাটা কত হবে, চতুর্থ সমানুপাতটা কত হবে, এটাই জানতে চেয়েছে, তাই না? এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই তিন হচ্ছে কি রাশি বলেন তো? এটা হচ্ছে প্রথম রাশি। এই প্রথম রাশির সাথে একদম প্রান্তে, এই প্রান্তে যে রাশিটা আছে সেটা গুণ করলে কিন্তু আমরা প্রাপ্ত গুণফল যা পাবো, সমানুপাতিকের ক্ষেত্রে প্রাপ্ত গুণফল যা পাবো, এইটা আর এটা গুণ করলেও কিন্তু প্রাপ্ত গুণফল তাই পাবো। কারণ যদি কোনো সমানুপাত থাকে, বোঝার চেষ্টা করবেন যেহেতু সমানুপাতিক বলেছে, সেই ক্ষেত্রে আমরা এভাবে বলবো যে যদি কোনো সমানুপাত কথাটা থাকে, সেই সমানুপাতের প্রান্তিক রাশি দুটির গুণফল, প্রান্তিক রাশি মানে কি, একদম শেষ প্রান্তে একটা রাশি থাকবে আর প্রথম প্রান্তে একটা রাশি থাকবে, প্রথম প্রান্তে একটা রাশি থাকবে এবং শেষ প্রান্তে একটা রাশি থাকবে। এখানে তো দেওয়া নাই। এই দুটার গুণফল এবং তাদের মাঝের যে রাশি দুটা আছে, অর্থাৎ 9 এবং 4, তাই না? এই 9 এবং 4-এর গুণফলের সমান হবে। তাহলে 9 আর 4-এর গুণফল কত হয়? 4×9=36 হয়। তার মানে এই প্রান্তিক যে রাশি আছে 3 এবং এই যে এই বক্সে কত দিলে পরে এখানে 36 হবে বলেন তো? এখানে 3 আছে, 3-এর সাথে কত গুণন করলে 36 হবে বলেন? 12 গুণন করলে, তাই না? এই যে 12 গুণন করলে কিন্তু 36 হবে। তার মানে উত্তর হবে 3:9:4 এর চতুর্থ সমানুপাতিক হচ্ছে 12। আশা করি বুঝতে পেরেছেন। আবারও বলছি, যদি কোনো সমানুপাত থাকে, যেখানে কি আছে এর সমানুপাতিক কত, এই যে সমানুপাত কথাটা কিন্তু চলে আসছে। এই সমানুপাত কথাটা যখনই থাকবে তখনই মনে করবেন প্রথম মানে দুই প্রান্তের যে রাশি দুটা আছে, দুইটা রাশির গুণনফল এবং মাঝে যে দুইটা রাশি আছে এই দুইটা রাশির গুণনফল সমান হবে। অর্থাৎ 9 আর 4-এর গুণফল যেমন 36, তেমনি 3 আর 12-এর গুণফলও কিন্তু 36। অর্থাৎ প্রান্তিক রাশি দ্বয়ের গুণফল এবং মাঝে অবস্থিত রাশি দুটির গুণফল সবসময় সমান হবে। কখন? সমানুপাতিকের বেলায়। মনে থাকবে তো? আশা করি মনে থাকবে। ধরুন আমি আপনাকে একটা প্রশ্ন দিই তো, ধরেন একটা কথা, 2:4 এই একটা সংখ্যা সমান সমান লিখলাম 5:10। আচ্ছা, এই দুইটা কি সমানুপাতিক? এই দুইটা কি একে অপরের সমানুপাত? দেখুন, ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আমরা তো জানি 2টা হচ্ছে প্রথম রাশি, এই 4 হচ্ছে দ্বিতীয়, 5 হচ্ছে তৃতীয়, 10 হচ্ছে চতুর্থ। আমরা কি শিখেছি? যদি সমানুপাত হয়েই থাকে তাহলে দুই প্রান্তের রাশির গুণনফল সমান হবে। অর্থাৎ এই 2 আর এই 10 গুণ করলে কত হয়? 2 আর 10 গুণন করলে কত হয়? 10 আর 2 গুণন করলে কিন্তু 10 দুগুণী 20 হয়। একই রকম ভাবে 4 এবং 5 এই দুটো গুণন করলে কত হয়? 4 এবং 5 গুণন করলেও কিন্তু 20 হয়। বাস, যেহেতু 20 হয়েছে সুতরাং আমরা বলতে পারি এটা একটা সমানুপাত। কেন সমানুপাত?
কারণ আমরা সমানুপাতের সংজ্ঞাতেই শিখেছি যে প্রান্তিক রাশি দুটির গুণফল অর্থাৎ দুই প্রান্তে অবস্থান করছে, এই 2 হচ্ছে একদম প্রথম প্রান্তে আর 10 হচ্ছে একদম শেষ প্রান্তে। এই প্রান্তিক রাশি দুটির গুণফল যদি মাঝের রাশি দুটির গুণফলের সমান হয় সেটাকে আমরা বলবো সমানুপাতিক। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? আমি আপনাদের কমেন্টের প্রত্যাশা করছি। আমি এখন আপনাদের কমেন্টে একটু চেক দিব যে আদৌ আমি বোঝাতে পেরেছি কিনা। যদি বোঝাতে নাই বা পারি তবে কেন থাকবো, আমার উচিত চলে যাওয়া উচিত আমার যদি বোঝাতে না পারি। জয়নব আপু বলছেন কার সাথে কার গুণ হলো বুঝলাম না, অনুপাতের গুণফলটা আবার বোঝান। ওই আগেরটা বলছেন, ক্লাসটা রেকর্ড অবস্থায় আছে আপু। আমি কি করেছি, বড় সংখ্যাটাকে আগে নেওয়ার চেষ্টা, মানে ওই যে, আচ্ছা এখন আর এভাবে বললে আপনি বুঝতে পারবেন না, যখন ম্যাথ করাবো তখন বুঝতে পারবেন। আচ্ছা একদম ক্লিয়ার। উম্মে হাবিবা আপু বলছেন একদম ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। দেখেছেন জয়নব আপু, উম্মে হাবিবা আপু কতটা মানে মনোযোগ দিয়ে ক্লাস করছেন। আচ্ছা তাহলে উম্মে হাবিবা আপু এবং অন্য যারা আছেন সবাই এটা আনসার করুন তো, যে 10, 40, 50 এগুলোর চতুর্থ সমানুপাতিক কত হবে? যেহেতু সমানুপাতিক বলেছে তাহলে কি করতে হবে, 10, 40, 50। এখানে আরো একটা চতুর্থ সমানুপাতিক আছে, সেটার সংখ্যাটা জানতে চেয়েছে, এখানে কত হবে। আমরা জানি প্রান্তিক রাশি দুটির গুণফল সবসময় মাঝের রাশি দুটির গুণফলের সমান হয়। কার বেলায়? চতুর্থ সমানুপাতিকে, মানে সমানুপাতিকের বেলায়। এক কথায় 40 আর 50 গুণন করলে কত হয়, 4 5 20 আর 2টা শূন্য, 2000 হয়। আর এখানে কত আছে, 10 আছে। 10-এর সাথে কত গুণ করলে 2000 হয়? 10-এর সাথে যদি আপনি 200 গুণন করেন তবে কিন্তু 2000 হবে, তাই না? তার মানে এখানে কত হবে, 200 হবে। তাহলে 10, 40, 50 এর চতুর্থ সমানুপাতিক হচ্ছে 200। হাই রে মজা, এই সবই জবের পরীক্ষায় আসে। মুখে মুখে আমরা আনসার করে দিতে পারবো এখন, এইটাই তো বেসিক। প্রাইমারি জবের জন্য এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, 11 থেকে 20তম জবের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা ক্লাসটা শেয়ার দেননি অবশ্যই ক্লাসটা শেয়ার দেবেন। আর আমাদের কিন্তু একটা ব্যাচ, আমরা কিন্তু অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি। আমাদের প্রতি সপ্তাহে 3 থেকে 4টা করে লাইভ ক্লাস হচ্ছে। লাইভ ক্লাসে আপনি পিডিএফ শিট পেয়ে যাবেন। প্রতি সপ্তাহে 5টা করে লাইভ এক্সাম নিচ্ছি, গণিতের উপরে, ইংরেজির উপরে, বাংলা এবং সাধারণ জ্ঞানের উপরে, এবং এদের প্রত্যেকটা টপিকস, অল টপিক্সের উপরে কিন্তু প্রতি সপ্তাহে 5টা করে লাইভ ক্লাস নেওয়া হচ্ছে। সপ্তাহে 3 থেকে 4টা করে লাইভ ক্লাস নিচ্ছি। পিডিএফ শিট পাচ্ছেন মাত্র 250 টাকা, মানে 250 টাকা ভর্তি হয়ে আপনি এই সুযোগ সুবিধাগুলো পাবেন। আপনি যদি ভর্তি হতে চান তাহলে আমাদের এই পেজটাতে মেসেজ করতে হবে, অথবা এই নাম্বারটাতে সরাসরি কল দিতে হবে, 01736698836। এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করা আছে, আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপে ফোন দেবেন। বা শুধু তাই নয়, আপনার যদি ইংরেজিতে কোনো প্যারাগ্রাফ বা কোনো এসের যদি প্রয়োজন হয় সাবলীল ভাষায়, তাহলে কোন প্যারাগ্রাফটা আপনার প্রয়োজন আমাকে মেসেঞ্জার বা আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি সুন্দর করে নিজের ভাষায়, প্রাঞ্জল ভাষায় আপনাকে ওই প্যারাগ্রাফটা সাজিয়ে দিব। মানে সার্বক্ষণিক আপনার সহযোগিতার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, ক্লাসটা শেয়ার দিতে হবে বেশি বেশি। আমি আফসোস আমার একটাই, যে আপনি শেয়ার দিতে চান না। আচ্ছা বলুন তো, 4 এবং 16 এর মধ্য সমানুপাতি কত? এটা এখনই আনসার করবেন। বলা হচ্ছে 4 এবং 16 এর মধ্য সমানুপাতি কত? তার মানে কি, এর মানে প্রশ্নটা আগে বুঝতে হবে আপনাকে। এখানে প্রশ্নেই বলছে 4 আর হচ্ছে 16, এই দুইটা তার মানে প্রান্তিক রাশি, তাহলে মাঝখানে দুইটা রাশি আছে। এই মধ্য সমানুপাতিটা কত? যেহেতু সমানুপাতি বলেছে, আমরা কিন্তু জানি যে প্রান্তিক রাশি দুটির গুণফল আর মাঝের রাশি দুটির গুণফল কিন্তু সমান হয়। প্রান্তিক রাশির গুণফল 4 16 64 হয়। এইখানেও দুইটা রাশি বসাবেন যার গুণফল 64 হবে। আমরা কিন্তু জানি 8 এবং 8 গুণন করলে কিন্তু 64 হয়।
তার মানে এখানেও 8 হবে, এখানেও 8 হবে। তার মানে 4 ও 16 এর সমানুপাতি, মধ্য সমানুপাতি হচ্ছে 8 এবং 8। তার মানে কিন্তু আমাদের সংজ্ঞায় কিন্তু আমরা বলেছিলাম কোন ক্রমিক সমানুপাতিকের প্রান্তিক রাশি দুইটির গুণ করে, ঠিক আছে, যদি আমরা বর্গমূল নির্ণয় করি তাহলেও কিন্তু আমরা মধ্য সমানুপাতি পাবো। আচ্ছা, মধ্য সমানুপাতি কিভাবে পাবো আবারও বলছি। মধ্য সমানুপাতি পাবার জন্য আপনাকে, মানে কোন ক্রমিক সমানুপাতিকের ক্ষেত্রে আর কি, আপনাকে কি করতে হবে, রাশি দুটির গুণ করতে হবে। কোন রাশি দুটির? ওই যে প্রান্তিক রাশি দুটির গুণ করতে হবে। প্রান্তিক রাশি দুটির গুণ করলে কত আসছে? 64 আসছে। এই 64কে আপনি বর্গ করে দেন তো। এই 64কে বর্গ না, 64কে বর্গমূল করেন তো। 64কে বর্গমূল করলে আপনি পাবেন হচ্ছে 8, অর্থাৎ 8 স্কয়ার করলে কিন্তু 64 হয়, তাই না? এই কারণে এখানেও 8 হবে এবং এখানেও 8 হবে। যেভাবে ইচ্ছা আপনি ক্যালকুলেশন করতে পারেন। কথার কথা, আপনাকে আমি নিজেই একটা প্রশ্ন দিচ্ছি, এটা আনসার করুন তো। বলা হচ্ছে একই রকম ভাবে ধরুন 8 ও 18 এর মধ্য সমানুপাতি কত? সবাই আনসার করুন তো, এটা আমি করব না। 8 এবং 18 এর মধ্য সমানুপাতি কত? 8 এবং 18 এর মধ্য সমানুপাতি কত? দেখি আপনাদের বেসিক কতটা স্ট্রং হয়েছে। যদি হয়ে থাকে আপনি অবশ্যই এটার সঠিক আনসার করতে পারবেন। আর সঠিক আনসার না আসলে ওই গানটা আবারও গাইবেন। আমি যখন পড়তে বসি, অঙ্ক যেন হয় না ভুল, খেলাতে নয় পড়ার জন্য, মন যেন গো হয় ব্যাকুল। কি পেরেছেন? 8 এবং 18 এর মধ্য সমানুপাতি কত? আমি আপনাদের কমেন্ট বক্সটা চেক দিব, সবাই আবার সেই কমেন্টটা দেখতে পাবেন। জয়নব আপু সবার প্রথমে সঠিক আনসার করেছেন। আনসার করেছেন পরিমন নেসা রূপা আপু 12:12। আচ্ছা, আপনারা সঠিক আনসার করেছেন। আপনাদের সবার জন্য একটা করতালি। উম্মে হাবিব আপু একটা কমেন্ট করেছে, আমি দেখতে পাচ্ছি। আপু কমেন্ট করেছেন যে ভাইয়া, আমার বাংলাদেশ আন্তর্জাতিক এই দুইটাতে অনেক প্রবলেম, মনে থাকতে চায় না। আচ্ছা, বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী বোঝার জন্য আপনাকে এখানেও কিন্তু আপনার বেসিক আছে। বেসিকটা কি? আপনার উচিত হবে যদি আপনি আন্তর্জাতিক বিষয়াবলী পড়েন, তাহলে আপনি যদি দেশ সংক্রান্ত কোনো বিষয় পড়তে চান, তবে আপনার উচিত আগে মানচিত্রটা ঘেটে নেওয়া। মানচিত্র ভালো করে বুঝতে হবে। মানচিত্র যতদিন আপনার মাথায় আর থাকবে না, ততদিন আপনি যতই আন্তর্জাতিক খুব যত্ন সহকারে পড়েন না কেন, আপনি কখনোই মজা করে পড়তে পারবেন না এবং বুঝতে অসুবিধা হয়ে যাবে। একই রকম ভাবে বাংলা মানচিত্রে অতটা বাংলা মানচিত্র অবশ্যই একটু কম ভ্যারি করে। বাংলা মানচিত্র একটু, মানে বাংলাদেশের মানচিত্রটা মানে না পড়লেও মানে খুব বেশি গুরুত্ব না দিলেও চলবে, কিন্তু আন্তর্জাতিক মানচিত্রের গুরুত্ব আপু আপনাকে দিতেই হবে, মাস্ট। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আন্তর্জাতিক বিষয়গুলো যখন ক্লাস করাবো তখন আপনি দেখবেন ক্লাসের মধ্যে পড়া হয়ে যাচ্ছে, ট্রিক্সের মধ্য দিয়ে যখন আমরা পড়বো। আচ্ছা, জয়নব আক্তার আপু অবশ্য বলছেন ওকে সোমবারে ভর্তি হব। আচ্ছা, আমি মিথিলা আপুকে বলে রাখছি। মিথিলা আপু, আপনি হচ্ছে জয়নব আপুকে আমাদের পেজ থেকে নক দেবেন। আপু সোমবারে হচ্ছে ভর্তি হয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, চলুন আমরা আবার একটু পরবর্তী অংশে চলে যাই। আমরা তো দ্বিতীয় ধাপ দেখেই পেলাম। আচ্ছা, 8 এবং 18 মধ্য সমানুপাতি কত? হ্যাঁ, আমরা কিন্তু এটা করেছি। কিভাবে করেছি? 8 এবং 18টা প্রান্তিক রাশি ছিল। কি রাশি ছিল? 8 এবং 18 ছিল প্রান্তিক রাশি। এই প্রান্তিক রাশি দুটির গুণফল করে 8 8 64, অর্থাৎ
এখানে আসছে 144 আসছে। 144, 144কে যদি আপনি রুট করেন তাহলে কিন্তু অবশ্যই 12 আসবে। তার মানে 12 বারং 144। তাহলে এখানে যে দুইটা ঘর থাকবে, দুইটা ঘরে কিন্তু 12 12 করে বসবে। তার মানে মধ্য সমানুপাতিটা হচ্ছে 12। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা টাইপ 3 শিখবো, মিশ্র অনুপাত। আমরা এখন মিশ্র অনুপাত শিখবো। মনে আছে মিশ্র অনুপাত জিনিসটা কি? ধরুন 2:3 বা 3:4 বা 4:5, এটার মিশ্র অনুপাত বের করতে তাহলে কি করব? 2, 3 আর 4কে গুণ করতে হবে। 3 4 12, 12 দুগুণি 24 ইস্টু আবার 3 আর 4 আর 5কে আলাদা গুণ করতে হবে, অর্থাৎ 3 4 12, 5 12 60। বাস, এটাই হচ্ছে আমাদের মিশ্র অনুপাত। তো চলুন আমরা এই ধরনের ম্যাথ করি। যেমন এখানে বলছে 5:6, 7:2, 2:7, এগুলার মিশ্র অনুপাত করুন। আমাদের কিভাবে মিশ্র অনুপাত করতে হবে? প্রথমে আমরা কি করব? এই যে উত্তর মনে আছে পূর্ব পদ এবং উত্তর পদ, প্রথম রাশি এটা হচ্ছে প্রথম রাশি বা পূর্ব রাশি, আর 6টা হচ্ছে উত্তর রাশি। যত পূর্ব রাশিগুলো রয়েছে, প্রথম রাশি বা পূর্ব রাশি রয়েছে, তাদেরকে একসাথে করে গুণ করব, অর্থাৎ 5:7:2 গুণ করলে কত আসবে? 5 7 35 দুগুণি 70 আসবে। একই রকম ভাবে 6, 2 আর 7 আলাদাভাবে গুণ করব, 6, 2, 7। তার মানে 6 দুগুণি 12, 7 12 84। তার মানে আমি যদি এখানে লিখি যে 70:84, এইটাই হচ্ছে আমাদের মিশ্র অনুপাত। মিশ্র অনুপাতটা আরো সহজ। এটাই হচ্ছে আমাদের মিশ্র অনুপাত। যেটা সহজ সেটা নিয়ে আমি বেশিক্ষণ কথা বলবো না। একই রকম ভাবে 5:18, 7:2, 3:6 এদের মিশ্র অনুপাত বের করুন। কি করব? 5 7 আর 3 গুণন করব, অন্যদিকে 18, 2 আর 6 গুণন করব। কি ক্লিয়ার না সবাই? সবাই ক্লিয়ার? আচ্ছা, আমরা মোটামুটি এই ম্যাথগুলো শিখে ফেললাম। আমরা কিন্তু টাইপ 1 শিখেছি, টাইপ 2 শিখেছি, টাইপ 3 শিখেছি। এবার আমরা টাইপ 4 শিখব। টাইপ 4 এ বলা হচ্ছে অনুপাত থেকে পৃথক পৃথক পরিমাণ নির্ণয় করা শিখতে হবে। এখন অনুপাত থেকে পৃথক পৃথক পরিমাণ আমরা নির্ণয় করা শিখব। দেখুন এখানে বলা হচ্ছে পনির ও তপনের আয়ের অনুপাত এত, তপন ও রবির আয়ের অনুপাত এত। তাহলে পনিরের আয় যদি 120 টাকা হয়, তাহলে রবিনের আয় কত? কত কঠিন প্রশ্ন, তাই না? আরে প্রশ্ন একেবারেই সহজ, বোঝার চেষ্টা করেন। আমরা ট্রিক্সের মাধ্যমে কিন্তু এটা খুব সহজেই বের করে ফেলতে পারি। দেখুন এখানে 3 জনের নাম পাচ্ছি আমরা, পনির, তপন আর হচ্ছে রবিন। নামগুলো লিখে ফেলবো। পনির ইস্টু তপন ইস্টু রবিন। এই যে 3 জনের নাম পাইলাম রবিন, এদের অনুপাতগুলো লিখি। পনির আর তপনের অনুপাত কত? 4:3। পনির হচ্ছে 4, তপন হচ্ছে 3। আচ্ছা, এখানে কি রবিনের অনুপাতটা আছে? নাই। তাহলে রবিনের অনুপাতটা যেহেতু নাই, এটা বক্সে আটকায় রাখলাম। এরপর কি বলছে? তপন ও রবির আয়ের অনুপাত 5:4। তপনের হচ্ছে 5, অন্যদিকে রবিনের হচ্ছে কত? 4। তাহলে রবিনের কিন্তু 4। এইবার কিন্তু এখানে আবার পনির, যে পনির তার কিন্তু আয়ের অনুপাতটা দেয়া নেই। আমাদের কি মনে আছে সূত্রটা? 3-এর সোজাসুজি 3 বসায় দিব, 5-এর সোজাসুজি বাম পাশে 5 বসায় দিব। এবার গুণ করে দিই, গুণ করলে কত হয়? 4 5 20 হয়, এই যে 20 বসায় দিলাম, ইস্টু 3 5 15 হয়, বসায় দিলাম, ইস্টু 3 4 12 বসায় দিলাম। এই যে আমরা একটা সংখ্যা পাইলাম, 20:15:12। এই যে সংখ্যাটা আমরা পেলাম, বলুন তো 20 কার? 20 হচ্ছে পনির, 15 কার? 15 হচ্ছে তপন, আর 12 হচ্ছে রবিনের। আচ্ছা, এটা কিন্তু ভাগ, 20 ভাগ, 15 ভাগ আর হচ্ছে 12 ভাগ। এখন প্রথমটা হচ্ছে পনির, এই 20 ভাগটা হচ্ছে পনিরের,
তাহলে লিখে দিলাম এই প্রথম যে 20 ভাগ এটা কার? পনির যে তার নাম সে পাবে 20 ভাগ। এবং এখানে কিন্তু বলেই দেওয়া আছে যে পনিরের আয় হচ্ছে 120 টাকা। তাহলে আমরা কিন্তু বুঝতেই পারছি যে এই 20 ভাগের মান হচ্ছে 120 টাকা, যেহেতু এই 20ই হচ্ছে পনিরের, আর পনিরের টাকার পরিমাণও 120। তার মানে বলতে পারি এই 20 এককের মান টাকার, এই 20 এককের মানটা হচ্ছে পনিরের। 20, 15, 12 মনে আছে তো সংখ্যাটা? এবার তাহলে মুছে দিই একটু। 20:15:12 এটাই তো ছিল সংখ্যা, যেখানে 20টা হচ্ছিল কার? 20 ছিল পনিরের। তার মানে আমি কিন্তু লিখতে পারি এরকম ভাবে, কি লিখতে পারি যে 20 এককের মান, এই 20 এককের মান কার? 20 একক বলতে কত বোঝাচ্ছে? 120 টাকা বোঝাচ্ছে। 20 একক বলতে এখন 120 টাকা বোঝাচ্ছে। তাহলে 1 একক বলতে কত বোঝাচ্ছে? 120/20 বোঝাচ্ছে। অতএব রবিনের আয় কত? রবিনের আয় জানতে চেয়েছে। রবিনের আয় কোনটা? রবিন কোনটা বলেন? এই কি ব্যাপার, 15:12 ছিল তো, তাই না? 20, 15 আর 12 একটু মিস্টেক হয়েছে, 12। তাই হচ্ছে এই রবিনের যে 12 অংশ, এই 12 অংশের মানটা জানতে চাই। রবিনের আয় কত? তাই রবিনের 12 অংশ ছিল, অর্থাৎ 12 এককের মানটা বের করে ফেললেই উত্তরটা হয়ে যাবে 120 × 12/20। অর্থাৎ আমরা কিন্তু 6 পাচ্ছি। 6 × 12, 6 × 12 = 72। তার মানে আমি কিন্তু বলতেই পারি এই 72 টাকা কার? রবিনের আয় হচ্ছে 72 টাকা। কি ক্লিয়ার সবাই? সবাই কি ক্লিয়ার? আমি আসলে যখন আপনাদের বলি সবাই কি ক্লিয়ার, এই কথাটা আপনারা 30 সেকেন্ড পরে শুনতে পান, যে কারণে আমার উত্তর করতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। দেখুন আমরা পরবর্তী অংশ সলভ করি। বলা হচ্ছে 40 মিটার দীর্ঘ একটি রশিকে 3:7:10 অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার হবে? পারবেন না? সবাই বলুন তো, এটা আনসার করুন তো। আচ্ছা বলেন তো এখানে কয়টা ভাগ আছে? 3 ভাগ, 7 ভাগ, 10 ভাগ, তাহলে টোটাল কয় ভাগ আছে এখানে? 10 আর 7 17 আর 3। তার মানে এখানে কিন্তু মোট ভাগের সংখ্যা কত? মোট কয় ভাগ? মোট কিন্তু এখানে 20 ভাগ আছে। 3 ভাগ, 7 ভাগ আর 10 ভাগ, টোটাল কয় ভাগ? 20 ভাগ আছে। দীর্ঘতম রশি কোনটা? 3 ভাগ, 7 ভাগ নাকি 10 ভাগ? যেটা 10 ভাগ সেটাই কিন্তু দীর্ঘতম রশি, তাই না? এটাই দীর্ঘতম রশি। তাহলে আমি কি লিখতে পারি না যে দীর্ঘতম রশি সমান সমান মোট যত আছে? মোট কত? আমরা কিন্তু সূত্র শিখেছিলাম, মনে আছে তো? মোট প্লাস বড় অনুপাতের অংশ মোট ডিভাইডেড বাই মোট অনুপাত। অর্থাৎ আমি কিন্তু লিখতে পারি এভাবে যে এখানে মোট দেওয়া আছে হচ্ছে কত? 40 মিটার দীর্ঘ। মোট মিটার দেওয়া আছে 40 মিটার, গুণন আমাকে বের করতে হবে সবচেয়ে বড় অংশ। বড় অংশ কত? 10। তাহলে লিখলাম হচ্ছে 40 × 10। আর ভাগ করব কত দিয়ে? এই যে মোট যে কয়টা ভাগ করেছি, 3, 7 আর 10, ভাগ মোট হয় 20। তার মানে 20 দিয়ে ভাগ করে দিলে আমার উত্তরটা চলে আসবে, অর্থাৎ 2 × 2 = 4। বাস, অর্থাৎ আমার আসতেছে হচ্ছে 20 মিটার। তার মানে বলতে পারি সবচেয়ে দীর্ঘতম অংশটি, দীর্ঘতম রশিটি হচ্ছে 20 মিটার। আচ্ছা এবার আপনাদেরকে একটা কোশ্চেন্স করি, বলেন তো এখানে দীর্ঘতম না বলে যদি বলতো সবচেয়ে ক্ষুদ্রতম অংশটির দৈর্ঘ্য কত হবে? একই রকম ভাবে ক্ষুদ্রতম অংশটির দৈর্ঘ্য কত হবে? তাহলে আমাকে 40 তো নিতেই হবে। 40 গুণন ক্ষুদ্রতম অংশ কোনটা? 10, 7 আর 3 এর মধ্যে 3টাই কিন্তু সবচেয়ে ক্ষুদ্র, এ কারণে 3 দ্বারা গুণন করে দিলাম, যেহেতু ক্ষুদ্রের মান বের করব। আর ভাগ করে দিব কত দিয়ে? 20 দিয়ে ভাগ করব, কারণ টোটালটা হচ্ছে 20। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে 2 × 2 = 4, তার মানে 3 × 2 = 6। সবচেয়ে ছোট অংশটি হচ্ছে 6 মিটার, আর সবচেয়ে বড় অংশটি হচ্ছে 20 মিটার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন চতুর্ভুজের 4 কোণের অনুপাত দেওয়া আছে 1:2:2:3, তাহলে বৃহত্তম কোণের পরিমাণ কত? খুবই সহজ। একই রকম ভাবে এখানে টোটাল কয়টা অনুপাত দেওয়া আছে? 4টা অনুপাত। যোগফল কত হবে? 3 × 2 = 5 আর 2 = 7 আর 1 = 8। টোটাল যোগফল কিন্তু 8।
তার মানে আমি বলতে পারি, আর আমরা কিন্তু জানি যে চতুর্ভুজের 4 কোণের মোট পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমরা মোট সংখ্যাটা লিখব, মোট হচ্ছে 360 ডিগ্রি। তার মধ্যে 4 কোণের অনুপাত এত হলে বৃহত্তম কোণের মান কত? আচ্ছা বলুন তো, 1 2 2 3, এই 4টার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 3। তাহলে এই কারণে সেই 3টা এখানে লিখলাম। ভাগ ভাগ করব কি দিয়ে বলুন তো? মোট ভাগ হয়েছে যে কয়টা, 3 8 2 5, 5 আর 2 7 আর 1 8, এই 8টা হচ্ছে ভাগ হয়েছে, সেই 8টা এখানে বসাই দিলাম। তার মানে 8 হকে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, অর্থাৎ 4 দিয়ে যদি কাটেন 4 8 32, 33 25 36, 40 থাকতেছে, তাহলে 5 8 40, অর্থাৎ 45 দিয়ে কাটতে পারতেছি। এবার 45 কে 3 দ্বারা কত করলে কত হয়? 3 5 15, 5 হাতে 1, 3 4 12 13, অর্থাৎ আমি কিন্তু বলতে পারি যে বৃহত্তম কোণের পরিমাণ 135 ডিগ্রি। এবার যদি বলতো ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত, তাহলে কি করতাম? ওই যে এর জায়গায় জাস্ট 1 দিয়ে দিতাম, 1 দিলে কিন্তু 45 আনসার চলে আসতো। আশা করি আপনারা এতক্ষণ যে আমি লেকচারটা দিলাম আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপরে আমরা যদি আরো ডিটেইলস শিখতে চাই, বা আপনি যদি বিগত সালে সরকারি জবের ম্যাথ কোশ্চেন যদি সলভ করতে চান, তাহলে আমাদের যে সিক্রেট গ্রুপটা রয়েছে ওই গ্রুপটাতে চলে আসতে হবে। আর ওই গ্রুপটাতে চলে আসার জন্য আপনি মাত্র 250 টাকায় ভর্তি হয়ে 01736698836 এই নাম্বারটাতে জাস্ট জানাতে হবে, তাই হয়ে যাবে। অথবা আপনি আমাদের পেজটাতে নক করলেই হয়ে যাবে, যেখানে আমরা প্রতিদিন 3 থেকে মানে প্রতি সপ্তাহে 3 থেকে 4টা করে লাইভ ক্লাস নিব, পিডিএফ এর শিট দিব, 5টা করে লাইভ এক্সাম নিব, গণিত, ইংরেজি, বাংলা এবং সাধারণ জ্ঞানের উপরে, এবং অল টপিকসের উপরে পরীক্ষা নিব। আর সময় নষ্ট করে লাভ নেই। আর মনে রাখবেন, আমরা ক্লাসটা করানোর পর ওই ক্লাসটা যদি কেউ করতে না পারেন, এটা রেকর্ড রাখা হবে, যেন আপনারা পরে ওই ক্লাসটা করে নিতে পারেন। যাই হোক, আজকে ক্লাসটা সব মিলে আপনাদের কাছে কেমন লেগেছে? আমি দীর্ঘ সময় ধরে বকবক করেছি, হয়তো বা আপনাদের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছি, এজন্য আমি অবশ্যই ক্ষমা প্রার্থনা করছি আপনাদের কাছে। আর আগামী দিনে আমি এর চেয়েও অনেক ভালো কোনো ক্লাস উপহার দেওয়ার চেষ্টা করব। সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ক্লাসটা কেমন লেগেছে। আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট চেক দিব। আর ক্লাসটা বেশি বেশি শেয়ার দেবেন আপনারা। আমি ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।